স্বাগতম সবাইকে 30 ওয়ার্ডস ইন 30 মিনিটস এর আরেকটি এপিসোডে। আজকে কথা বলবো অ্যানিম্যাল রিলেটেড ওয়ার্ডগুলি নিয়ে। টাইটেলটা দেখতে পাচ্ছেন হয়তো, যে ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ অ্যানিমালস। সো ভোকাবুলারি নিয়ে এই ইনিশিয়েটিভটা 30 ওয়ার্ডস ইন 30 মিনিটস এর আগে আমরা আরো দুইটা এপিসোড করেছি। প্রথমটা ছিল রুট ধরে কিভাবে ওয়ার্ড শেখা যায়, রুট ধরে 30টা ওয়ার্ড ওখানে ছিল। সেকেন্ড এপিসোডটা ছিল হচ্ছে হ্যারি পটারের বিভিন্ন ক্যারেক্টার এবং বিভিন্ন স্পেল বা কার্ডস, এগুলো থেকে এটিমোলজিক্যালি ডিরাইভ করা কিছু ওয়ার্ড। এবং আজকে থার্ড এপিসোড, আজকে আলোচনা করতে যাচ্ছি অ্যানিমাল রিলেটেড বা অ্যানিমাল ওয়ার্ড থেকে আসা ওয়ার্ডগুলো নিয়ে। সো স্টার্ট করা যাক। এপিসোডগুলো যদি ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে এগুলো আসলে ভোকাবুলারি শেখার জন্য অনেক ইফেক্টিভ, তাহলে কমেন্ট করতে ভুলবেন না। দ্যাট ইজ ওয়ান ওয়ে টু এনকারেজ আস ফর প্রডিউসিং মোর এপিসোডস লাইক দিস। সো লেটস বিগিন। So this is the first word we are going to learn today, dog. Dog মানে আমরা জানি যে এটা কুকুর। এটা আবার শেখার কি আছে, বাট এখানে যে ডগটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, এটা আসলে ডগ যখন আমরা ভার্ব হিসাবে ইউজ করি তখন এটার মিনিংটা কি হয়। To dog someone means to follow someone very closely and persistently. কুকুরের মতো নিবিড়ভাবে অনুসরণ করা কাউকে, সেটা হচ্ছে ডগিং সামওয়ান। যেমন কোনো সেলিব্রিটি সম্পর্কে আমরা বলতে পারি যে ফটোগ্রাফার্স seem to dog her every step. দেন আরো বলতে পারি যে we are dogged by misfortune throughout our entire journey. মানে যাত্রার পুরো যাত্রাটা জুড়েই আমরা দুর্ভাগ্য আমাদেরকে কুকুরের মতো অনুসরণ করছিল। ওকে, সো এর পরের ওয়ার্ডটা এগেইন কাউ, খুব পরিচিত ওয়ার্ড আমাদের, যখন নাউন হিসাবে ইউজ করি। কাউ মানে তো গরু, এটা জানি আমরা সবাই, বাট কাউকেও ভার্ব হিসাবে ইউজ করা যায়। টু কাউ সামওয়ান, এটা অ্যাকচুয়ালি মিন করে যে কাউকে ভয় পাওয়ানো। টু cause someone to submit to one's wishes by intimidation, ভয় দেখিয়ে কাউকে অনুগত করা, এরকম। যেমন কোনো একটা দেশের বুদ্ধিজীবীরা যখন গভর্নমেন্টের কোনো ব্যাপারে, গভর্নমেন্টের অনেক অনিয়মের ব্যাপারে কোনো কথাবার্তা বলে না ভয়ে, তখন আমরা বলতে পারি the intellectuals had been cowed into silence, মানে ভয়ে চুপ হয়ে গেছে ইন্টেলেকচুয়ালরা, which could be a very unfortunate situation for any country. Alright, then এটা মনে রাখার জন্য এখানে আরেকটা স্লাইড আমি দেখাচ্ছি কাউ এবং ডগ নিয়ে। প্রথম দুইটা ওয়ার্ড, এখানে দুইটা ক্যাপশন আছে, ডায়লগ বেলুন। প্রথমটাতে স্টপ দিস ডগ, ইউ আর কাউইং মি। কাউটা ডগকে বলতেছে, গরুটা কুকুরটাকে বলতেছে যে এটা বন্ধ করো, তুমি আমাকে ভয় পাচ্ছ। দেন ডগের রিপ্লাইটা হচ্ছে হাউ ক্যান আই ম্যাম, আই ওয়াজ জাস্ট ডগিং ইউ অ্যারাউন্ড। আমি তোমাকে ভয় পাবো কিভাবে, আমি তো জাস্ট তোমাকে ফলো করতেছিলাম, এরকম অনুসরণ করছিলাম। ওকে, দেন লেটস মুভ অন টু দ্য থার্ড ওয়ার্ড অফ দ্য ডে। এখানে আমরা দেখছি একটা ওয়ার্ড ব্যাজার। ব্যাজার হচ্ছে এই যে অ্যানিমেলটা যেটা, এটা হচ্ছে ব্যাজার, এটার নাম। এটাকে নাউন হিসাবে ইউজ করলে এই অ্যানিমেলটাই আমরা বুঝবো। যখন ভার্ব হিসাবে ইউজ করবো তখন এইদিকে আর একটা, দিস ইজ ব্যাজারিং। তো কাউকে ব্যাজার করা মানে কি, যে কাউকে ক্রমাগত কোনো একটা কিছু করতে বলা। রিপিটেডলি আস্ক সামওয়ান টু ডু সামথিং, বারবার কাউকে কোনো একটা কিছু করার জন্য বলা আর কি। বাংলা একটা ভালো শব্দ আছে, এক্সপ্রেশন আছে, আমরা মাঝে মাঝে ইউজ করি, যে প্যান প্যান করা। তো ব্যাজারিং অ্যাকচুয়ালি প্যান প্যান করা এটাও বোঝাইতে পারে, কাউকে জ্বালাতন করা, এরকম। এটা যদি একটা সেন্টেন্সে আমরা চিন্তা করি,
she finally badgered she finally badgered her husband into going. তা বারবার বলে সে তার হাজব্যান্ডকে যেতে রাজি করাইছে। 4 নাম্বার ওয়ার্ডটা এটাও একটা অ্যানিমাল থেকে নেওয়া, ওয়েসেল। এই প্রাণীটার নাম ওয়েসেল। তো এটাকে যখন আমরা সিমিলারলি আগেগুলোর মতো যখন ভার্ব হিসাবে ইউজ করি, কাউকে ওয়েসেল করা মানে হচ্ছে যে চালাকি বা ধোকা দিয়ে কোনো কিছু গেইন করা, কোনো কিছু অ্যাচিভ করা। সেন্টেন্সে চিন্তা করলে আমরা এই ধরনের একটা সেন্টেন্স চিন্তা করতে পারি যে she suspects me of trying to wrestle my way into his affections. The vessel one's way into something, মানে চালাকি করে ধোকা দিয়ে কোনো কিছু অর্জন করা, এরকম। ওকে, এর পরের ওয়ার্ডটা আজকে হচ্ছে ফেরেট। ফেরেট হচ্ছে এটা আর একটা অ্যানিমেলের নাম। বাংলায় এটাকে আমরা যেটা বলি, এটা চেহারা দেখে চেনা তার চেয়ে বরং সহজ হবে। বাংলায় নকুল একটা প্রাণী আছে, সেটাই হচ্ছে ফ্যারেট। নকুল সম্পর্ক আমরা যেটা বলি সেই নকুল আর কি। তো ফ্যারেট অ্যাকচুয়ালি কোনো কিছু তন্ন তন্ন করে খোঁজা, এটাকে বলে ফ্যারেটিং। To rummage about in a place or in some container in search of something, এটা হচ্ছে ফ্যারেটের মানেটা। তন্ন তন্ন করে কোনো একটা পাত্র বা কোনো একটা জায়গা অনুসন্ধান করা বা খোঁজা। যেমন আমরা বলতে পারি যে পুলিশ ফেরেটেড দ্য প্লেস ফর দ্য ক্রিমিনাল। পুলিশ ফেরেটেড দ্য প্লেস ফর দ্য ক্রিমিনাল মানে জায়গাটা পুলিশ তন্ন তন্ন করে খুঁজছে ক্রিমিনালকে ধরার জন্য, ক্রিমিনালের জন্য। ওকে, এর পরের ওয়ার্ডটা আজকে মিউল। মিউল আমরা জানি যে হর্স এবং ডঙ্কির ক্রসবিট একটা অ্যানিমাল। মিউলকে আমরা নাউন হিসাবে আর একটা অর্থে ইউজ করি অ্যানিমেলটাকে বোঝানো ছাড়াও। এটা ব্রেকিং ব্যাড থেকে নেওয়া একটা ছবি। ওয়াল্টার হোয়াইট এবং জেসি পিঙ্কম্যান, ব্রেকিং ব্যাড যারা দেখেছেন এই চরিত্র দুইটা খুব পরিচিত হওয়ার কথা। অ্যাকচুয়ালি মিউল প্রসঙ্গে এটা এখানে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে মিউলের একটা অর্থ আছে, যেটা হচ্ছে যে মিউল বলতে ওই ধরনের লোকজনকে বোঝায় যারা এক দেশ থেকে আরেক দেশে ইলিগাল ড্রাগস পাচার করে, বা কোনো একটা দেশের মধ্যে ইলিগাল ড্রাগস যারা পাচার করে, ক্যারি করে, তাদেরকে মিউল বলা হয়। সো ব্রেকিং ব্যাড যারা দেখেছেন তারা হয়তো জানেন যে এরা দুইজন মিলে যখন ক্রিস্টাল মেথ প্রডিউস করা বানানো শুরু করে, অ্যাকচুয়ালি পিঙ্কম্যান ওয়াজ দ্য মিউল বয় অফ ওয়াল্টার হোয়াইট। পিঙ্কম্যানই ওই ড্রাগসগুলো মার্কেটে সেল করার কাজটা করতো সেই। সো ড্রাগ পুশার হিসেবে যারা কাজ করে তাদেরকেও মিউল বলা হয়। মিউলকে আবার অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা যায়, মিউলিশ, MULISH। এই শব্দটা এমন ধরনের লোকজনকে বোঝায় যারা খুব স্টাবর্ন, খুব ডিটারমাইন্ড, তাদেরকে বলা হয় মিউলিশ ক্যারেক্টার। সো মিউলিশ পার্সন, মিউলিশ ক্যারেক্টার, ওই ধরনের লোকজনকে আমরা বুঝবো যারা হচ্ছে খুব জেদি, স্টাবর্ন টাইপের লোক, তাদেরকে। ওকে, দেন উই হ্যাভ হাউন্ড। তো হাউন্ড আমরা জানি যে এক ধরনের কুকুরের নাম। এটা একটা হাউন্ড ব্রিডেরই কুকুর। সো হাউন্ডকে আমরা ভার্ব হিসাবে ইউজ করতে পারি। হাউন্ড ভার্ব হিসাবে ইউজ করলে আসলে এটা মিন করে যেটা, যে কাউকে হ্যারাস করা, পারসিকিউট করা, মানে জ্বালাতন করা বা পারসিউ করা, মানে পশ্চাৎধাবন করা। তো এখানেও যে সেলিব্রিটিজ আর অফেন হাউন্ডেড বাই দ্য প্রেস, যে প্রেসের লোকজন, খবরের কাগজ বা মিডিয়ার লোকজন সেলিব্রিটিদেরকে সবসময় জ্বালাতন করে বা পিছনে পিছনে ঘুরে আর কি। হাউন্ডের নাউন হিসাবে ইউজ করলে আর একটা মিনিং হইতে পারে যে কোনো একজন লোক যে খুব আগ্রহ নিয়ে কোনো কিছু খুঁজতেছে, খুব ইগারলি কোনো কিছু অনুসন্ধান করতেছে। A person who eagerly seek something. তো এখানে আমরা কনটেক্সটে সেন্টেন্সে যদি চিন্তা করি, সেন্টেন্সের কনটেক্সটে যে হি হ্যাজ এ রেপুটেশন অ্যাজ এ পাবলিসিটি হাউন্ড, সে
পাবলিসিটি হাউন্ড মানে যে পাবলিসিটি সবসময় চায়, পাবলিসিটি খুঁজে সেটা। ওকে, আজকে 8 নাম্বার ওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাকুইলাইন। অ্যাকুইলাইন এটা, এই শব্দটা একটা অর্থে ইউজ হয় সাধারণত। এটা জিআরই ওয়ার্ড লিস্টের মধ্যে কিভাবে আসে, ব্যারোসের বা অন্যান্য জিআরই যে ৩,৫০০ ওয়ার্ডের যে লিস্ট, সেটার মধ্যে অ্যাকুইলাইন এই শব্দটাও আছে। এটা বলতে যেটা বোঝায় অ্যাকচুয়ালি যে নাকের বর্ণনাটা দেওয়ার কাজেই ওয়ার্ডটা ইউজ করা হয়। যে অ্যানিমেলটা আসছে এটা হচ্ছে ঈগল। ঈগলের ল্যাটিন নাম হচ্ছে অ্যাকুইলাইন। তা ঈগলের ঠোঁটটা যেরকম, ঈগলের ঠোঁটের মতো নাক, বাংলায় আমরাকে যেটা বলি টিকলো নাক বা বাঁশির মতো নাক, সেটা হচ্ছে অ্যাকুইলাইন নোজ। সো এর পরের বারটা আজকে দেখবো আমরা যেটা, সেটা হচ্ছে অ্যাসিনাইন। অ্যাস এবং নাইন দুইটা মিলে একটা ছবি এখানে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি অ্যাসিনাইন ওয়ার্ডটা আসে অ্যাস থেকেই, ডঙ্কি, গাধা, অ্যাস। অ্যাসিনাইন বলতে আসলে বোঝায় যে গাধার চারিত্রিক বৈশিষ্ট্য আসলে কি। গাধা খুব ফুলিশ, বোকা, স্টুপিড এবং ব্রেইনলেস। তা আমরা কোনো পার্সনকে যদি অ্যাসিনাইন পার্সন বলি, তাকে আসলে তার এই গুণগুলো বোঝানোর জন্য অ্যাসিনাইন শব্দটা ব্যবহার করা যায়। So this is an asinine person famous for his asinine comments. The asinine person, asinine comment, বলতে গাধার মতো উক্তি বা গাধার মতো ব্যক্তিত্ব, এরকম এই সব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ওয়ার্ড নাম্বার 10, লিওনাইন। লিও অ্যাকচুয়ালি এটা ল্যাটিন থেকে আসা। লিও হচ্ছে লায়ন, তো সিংহ সদৃশ বা সিংহের সাথে মিল আছে এই ধরনের জিনিসকে লিওনাইন বলা হয়। এটা একটা অ্যাডজেক্টিভ। সো কারোর চেহারাটা অ্যাকচুয়ালি সিংহের মতো যদি সুদর্শন হয়, আমরা বলতে পারি যে হ্যান্ডসাম লিওনাইন প্রোফাইল। দেন সিংহের মতো গর্জন করে, যে সিংহের মতো যে গর্জনটা, সেটাকে আমরা বলতে পারি লিওনাইন রোর। আমরা লিওনাইনটা কোনো একটা সেন্টেন্সে যদি আমরা ইউজ করতে চাই, এটা বলতে পারি যে ferocious and leonine, the businessman took no prisoners when it came to promoting his own company. Taking no prisoner মানে হচ্ছে যে being merciless about something, জিরো টলারেন্স লাইনে থাকা আর কি। কোন একটা বিজনেসম্যানকে বলা হচ্ছে সে ফেরোসাস এবং লিওনাইন, যখন তার বিজনেসকে প্রমোট করার ব্যাপার আসে তখন সে একদম জিরো টলারেন্সে থাকে বা আপোষহীন থাকে, এরকম। অলরাইট, এর পরের ওয়ার্ডটা হচ্ছে আমাদের বোভাইন। গরুর ছবি দেখছি আমরা। অ্যাকচুয়ালি গরুর মতো বৈশিষ্ট্য আছে এই ধরনের জিনিসকেই আমরা বোভাইন বলতে পারি। বাট কোনো পার্সনকে বোভাইন বলাটা ঠিক হবে না, এটা খুব রুড একটা কমেন্ট করা হবে তার সম্পর্কে। বোভাইন বলতে যে জিনিসটা আসলে বুঝি আমরা, এটা হচ্ছে যে আনইন্টারেস্টিং এবং স্লাগিশ, যেটার মধ্যে মানে মজার মতো কিছু নাই পাওয়ার মতো। সো কারো ক্যারেক্টারিস্টিক যদি এরকম হয় যে খুব আনইন্টারেস্টিং এবং স্লাগিশ, ধীর গতির, এটাকে বোভাইন বলে ডিসক্রাইব করা যেতে পারে। সো কারো কাপল বা গার্লফ্রেন্ডের সম্পর্কে আমরা বলতে পারি যে suppose Jason is a person who was completely bored on his date and made bovine statements toward the meal. Jason তার ডেটের সাথে কোনো একটা জায়গায় লাঞ্চে বা ডিনারে গেছে এবং তার বোভাইন পার্সোনালিটিতে সে বোর্ড হয়ে গেছে এবং থ্রু আউট দ্য সেশন সে ডাল, আনইন্টারেস্টিং কিছু কমেন্ট করে কাটাইছে, বোভাইন কিছু কমেন্ট করে। পরের বারটা হচ্ছে আমাদের কেনাইন। তো কেনাইন হচ্ছে ডগ লাইক। কেনাইন ডগ লাইক বলতে ডগের বৈশিষ্ট্য আসলে কি? আমরা জানি যে ডগ হচ্ছে খুব ডিভোটেড একটা অ্যানিমাল। সো আমরা
এটা যদি বলি যে canine devotion, তা সেটা আসলে কি ধরনের ডিভোশনকে বোঝাবে? যে কুকুরের মতো অনুগত। কুকুরের আনুগত্য সম্পর্কে আমরা জানি যে কুকুর খুবই সিরিয়াস টাইপের অনুগত একটা প্রাণী। সো he has a canine devotion for his master, এরকম যদি বলি তাহলে কোনো একটা লোকের আনুগত্য নিয়ে আমরা সিরিয়াস লেভেলের আনুগত্য নিয়ে কথা বলতেছি। Then word number 13 is feline. তো feline হচ্ছে আসে ক্যাট থেকে, রিলেটেড টু ক্যাট। বেড়ালের একটা বৈশিষ্ট্য হচ্ছে বেড়াল কিন্তু এনশিয়েন্ট ইজিপশিয়ানরা বেড়ালের ওরশিপ করতো, একটা গড হিসাবে দেখতো, এবং বেড়াল মারা যাওয়ার পরে এমনকি মামিফাই করে রাখতো, মমি বানায় রাখতো। মধ্যযুগে এসে মিডল এজে এসে অবশ্য মিডল এজের লোকেরা আবার বেড়াল অত পছন্দ করতো না। এরা বেড়ালকে ভাবতো যে এজেন্ট অফ ডেভিল, শয়তানের দূত হিসেবে মনে করতো বেড়ালকে। তা ফেলাইন বলতে আসলে দুই রকম মিনিং হতে পারে। ফেলাইন মুভমেন্ট যদি আমরা বলি তাহলে মুভিং লাইক এ ক্যাট, বেড়ালের কিভাবে চলে গ্রেসফুলি এবং খুব ক্ষিপ্রতার সাথে বেড়াল মুভ করে। তো এরকম আমরা যদি বলি যে সামওয়ান ইজ ক্লাইম্বিং দ্য মাউন্টেন লাইক এ ফেলাইন, বেড়াল যেভাবে আরোহণ করে কোনো একটা গাছে উঠে বা পাহাড়ে উঠে উঁচু জায়গায় উঠে, সেইভাবে ক্লাইম্ব করাকে ফেলাইন, ক্লাইম্বিং দ্য মাউন্টেন লাইক এ ফেলাইন, ওটা দিয়ে বোঝাবে। আর যেটা বলছিলাম যে মধ্যযুগে বেড়ালকে আবার খারাপ ভাবা হতো, এজেন্ট অফ ডেভিল, তা ওই অর্থে আবার বেড়ালের ফেলাইন বলতে খুব ধূর্ত, স্লাই বা ট্রেচারাস, বিশ্বাসঘাতকতাপূর্ণ, বা বেড়াল যেমন পাটি পেটি পেয়ে খুব সাবধানে হাঁটে, স্টিলদি, স্লাই, ট্রেচারাস, স্টিলদি, এই কোয়ালিটিগুলো বোঝাতে পারে আর কি। ওকে, উই আর এট দ্য মিডল অফ দ্য সেশন নাও। সার্পেন্টাইন, এটা হচ্ছে আমাদের 15 নম্বর ওয়ার্ড আজকের। দেখতেই পাচ্ছি একটা সার্পেন্টাইন রোড। সার্পেন্টাইন, সার্পেন্ট অ্যাকচুয়ালি মিন করে সাপ, স্নেক থেকে আসা ওয়ার্ড। তো ওয়ার্ড নাম্বার 14 এটা। সার্পেন্টাইন রোড এরকম যদি আমরা বলি তাহলে সাপের মতো আঁকা বাঁকা রোড। সার্পেন্টাইন মুভমেন্ট, এটা হচ্ছে আঁকা বাঁকা হয়ে চলা, এগুলি বোঝাতে ব্যবহার করা যাবে সার্পেন্টাইন এই ওয়ার্ডটা। দেন ভলপাইন, শেয়ালের ছবি দেখছি আমরা, তো শেয়ালের সাথে রিলেটেড এই ধরনের কোনো কিছুকে ভলপাইন বলতে পারি আমরা। তো ভলপাইন পপুলেশন যদি আমরা বলি তাহলে শিয়ালের পপুলেশন, শিয়ালের সংখ্যাকে বোঝাইতে পারি। শিয়ালের বৈশিষ্ট্যগুলো আসলে কি? শিয়াল হচ্ছে খুবই, শিয়ালও ক্রাফটি, খানিং, স্লাই, মানে খুব ধূর্ত টাইপের একটা পশু। তো এখানে যেমন একটা স্মাইল কাইন্ড অফ দেখতে পাচ্ছি আমরা শিয়ালের মুখটাতে। তো ভলপাইন স্মাইল যদি বলি যে রাকিব গেভ এ ভলপাইন স্মাইল, তাহলে শিয়ালের মতো ধূর্ততার হাসি, ভলপাইন স্মাইল হচ্ছে ধূর্ততার হাসি আর কি, এটা বোঝাতে ব্যবহার করতে পারি। 16 নম্বর ওয়ার্ড আজকে এলিফ্যান্টাইন। মিনিংটা এলিফ্যান্টের সাইজ দেখেই গেস করা যায় নিশ্চয়ই। এলিফ্যান্ট আসলে কি খুব বড় একটা প্রাণী, তাই না? তো আবার খুব স্লোলি চলাফেরা করে, এই দুইটা ক্যারেক্টারিস্টিকই আসলে এলিফ্যান্টাইন দিয়ে বোঝানো যায়। যে এলিফ্যান্টাইন কোন একটা স্ট্রাকচার যদি আমরা বলি তাহলে এটা খুব বড় একটা স্ট্রাকচারের কথা আমরা বলতেছি। এলিফ্যান্টাইন মুভমেন্ট যদি বলি তাহলে হাতির মতো হেলে ধুলে ধীরে স্থির ভাবে হাঁটা, এরকম বোঝাইতে পারি। আবার এলিফ্যান্টাইন সাউন্ড, খুব প্রচন্ড জোরের শব্দ, এটাকে এলিফ্যান্টাইন সাউন্ডও বলতে পারি। Porcine, porcine actually related to pigs. তো পিগের সাথে রিলেটেড বলতে অ্যাকচুয়ালি পিগের ক্যারেক্টারিস্টিক কি? পিগ হচ্ছে খুব মেসি টাইপের একটা ক্রিয়েচার আমরা জানি, এবং আকৃতিটা প্রচন্ড স্থূল টাইপের আকৃতি। তো কোনো মানুষের আকৃতি যদি এরকম হয়, খুব স্থূল,
ঘাড়টাতে মাংস জমে গেছে মোটা, মানে এই জাতীয় লোকজনকে, সাইজকে আমরা পোর্সাইন বলতে পারি। বলাটা যদিও খুব রুড হবে, কাউকে এই ধরনের কথা বলা ঠিক না। অ্যাকচুয়ালি কোনো একটা নেচার বোঝাইতে এটা ইউজটা মানে আরো ভালোভাবে ইউজ করা যায় শব্দটা। যেমন আর একটা শব্দ এক্সপ্রেশন আমরা ইউজ করি, গ্রিডি লাইক এ পিগ। গ্রিডি লাইক এ পিগ, এটা পোর্সাইন গ্রিড আমরা বলতে পারি। লাইক দিস ম্যান, রাইট? হি হ্যাড এ porcine greed for money. খুব সিরিয়াস একটা ইস্যু নিয়ে করোনা নেয়, এটার জাল সার্টিফিকেট দেওয়া শুরু করছে টাকার জন্য, এবং আরো অনেক এলিগেশন নিয়ে আসছে। সো হি হ্যাড এ porcine greed for money. এর পরের বারটা আজকে সিমিয়ান, প্ল্যানেট অফ দ্য এপস, এই মুভিটার কথা হয়তো অনেকেরই মনে থাকবে। সিমিয়ান অ্যাকচুয়ালি বানর সদৃশ এরকম বোঝায় আর কি, কারোর অ্যাপিয়ারেন্স যদি বানরের মতো হয়, বা সিমিয়ান মুভমেন্ট যদি আমরা বলি, তাহলে বানরের মতো চলাফেরা, বানরের মতো মুভমেন্ট, এরকম বোঝাইতে পারে। সিমিয়ান এই ওয়ার্ডটা প্রথম আমি দেখছিলাম একটা কার্টুন পড়তে, যে এটা কেলভিন এন্ড হবসের একটা স্লাইড আর কি। তো এখানে একটা বুলি আছে, স্কুল বুলি, এর নাম হচ্ছে মো। কেলভিন হচ্ছে এটা, স্কুলে সবসময় কেলভিনকে মারধর করে এবং পারসিকিউট করে, জ্বালাতন করে আর কি মো। এখানে গিভ মি এ কোয়ার্টার, টুইঙ্কি টাকা চাচ্ছে এর কাছে, পয়সা। কোয়ার্টার হচ্ছে ডলারের 25 সেন্টের একটা কোয়ার্টার হয়। কেলভিন এখানে, your simian countenance suggests a heritage unusually rich in species diversity. এটা কেলভিন এন্ড হবসের ক্যারেক্টার, অ্যাকচুয়ালি প্রোটাগনিস্ট, সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে কেলভিন নিজেই, নামটা শুনেই বোঝা যায়। বাট এটা বাচ্চা, কেলভিন একটা বাচ্চা হলেও কার্টুনটা ঠিক বাচ্চাদের না। এখানে হিউমার গুলো এবং ভোকাবুলারির ইউজগুলো অনেক রিচ। সো যারা সিরিয়াসলি ভোকাবুলারি পড়তেছেন, কোনো একটা কন্টেক্সট ধরে শিখতে চান, এটা খুব ভালো একটা সিরিজ হতে পারে কেলভিন এন্ড হবস তাদের জন্য। এই ডায়লগ বেলুনটার মধ্যে আপনার আননোন ওয়ার্ড কতগুলো, এটা দেখে ডিসিশন নিতে পারেন। সিমিয়ান কাউন্টেন্যান্স, কাউন্টেন্যান্স অ্যাকচুয়ালি চেহারা, ফেস। তাই স্কুল বলি এত গাধা টাইপের, এত কঠিন কথায় বুঝে নাই, জিজ্ঞেস করতেছে হোয়াট, হিয়ার ইউ গো, টাকাটা কাছে যে একটা কোয়ার্ট চাইছে, কোয়ার্টটা দিয়ে দিছে, এবং লাস্টে কমেন্টটা হচ্ছে যে ইট ওয়াজ ওয়ার্থ 25 সেন্ট। মানে বুলি একে ধরে সবসময় মারধর করে, ওকে গালি দিতে পেরে যে 25 সেন্ট দিয়েও যে গালি দিতে পারছে, এইটাতে সে খুশি আর কি, যে টাকাটা পোষায় গেছে, এরকম একটা কমেন্ট লাস্টে, ইট ওয়াজ ওয়ার্থ 25 সেন্ট। অলরাইট, আমাদের পরের বারটা হচ্ছে প্যাকিডার্ম। প্যাকিডার্ম হচ্ছে মোটা চামড়ার যে কোনো জন্তু আর কি। এটা গন্ডার হতে পারে, হাতি হতে পারে, এদের সবগুলোরই চামড়া অনেক মোটা, তাই না? সো স্থূল চামড়ার যে কোনো জন্তুকে প্যাকিডার্ম আমরা বলতে পারি। এবং মানুষ সম্পর্কে আমরা মাঝে মাঝে একটু করে বলি যে ওর হচ্ছে গন্ডারের চামড়া। আসলে কোন ধরনের লোকজন সম্পর্কে এটা বলি? সাধারণত অনুভূতিহীন লোকজন সম্পর্কে বলা হয় যে গন্ডারের চামড়া, বাংলায় এটা বলি আর কি। সো গন্ডারের চামড়ারই আর একটা ইংরেজি ওয়ার্ড হচ্ছে প্যাকিডার্ম। যে কোনো অনুভূতিহীন লোককে বোঝাইতেও প্যাকিডার্ম এই শব্দটা ইউজ হয় আর কি। নেক্সট ওয়ার্ড আজকে হচ্ছে আমাদের গেম। তো গেম মানে আমরা খেলা একটা মিনিং জানি আর কি, ওইটা না, একই স্পেলিং, কিন্তু শব্দটার একটা অর্থ হয়, এটা নাউন হিসাবে ইউজ হতে পারে, অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হতে পারে, এবং ভার্ব হিসাবেও ইউজ হতে পারে। তো যখন নাউন হিসাবে ইউজ হয়, সাধারণত গেম বলতে আমরা বুঝি যে ওই ধরনের পশু বা পাখিকে যেগুলিকে শিকার করা হয় খাবারের জন্যে, বা একটা শিকারের শখ থাকে না, মানে একটা গেম স্পোর্ট হিসাবে নেয় যারা, সেটাকে। তো শিকার করা হয় এরকম যে কোনো খাওয়ার জন্য বা খেলাধুলার জন্য শিকার করা হয় এরকম যে কোনো পশু বা পাখিকে আমরা গেম বলতে পারি। যখন এটাকে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হয়, তখন আসলে কাউকে গেম বলা মানে খুব তেজি টাইপের, এরকম অর্থে বলা হয় আর কি। উইলিং টু ডু থিংস দ্যাট আর নিউ, ডিফিকাল্ট, অর দ্যাট ইনভলভ সাম রিস্ক। কোন একটা রিস্কি, কঠিন কাজ যারা করার ব্যাপারে খুব আগ্রহী, তাদেরকে গেম বলা হয় আর কি।
তো it was a difficult challenge but রহিম was game. এটা খুব কঠিন একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু রহিম এটার ব্যাপারে খুব আগ্রহী ছিল। খুব তেজি লোকজন যারা কোনো কঠিন বা রিস্কি ঝুঁকিপূর্ণ কাজ করতে সবসময় আগ্রহী, তাদেরকে গেম বলা হয়। গেমকে ভার্ব হিসাবে ইউজ করা যায়। গেমকে ভার্ব হিসাবে ইউজ করলে এটার মিনিং হয়েছে যে কোনো একটা সিচুয়েশনকে ম্যানিপুলেট করা, প্ররোচিত করা, নিজের সুবিধার্থে ব্যবহার করা আর কি। অলরাইট, অ্যানিম্যাল ওয়ার্ল্ড থেকে আসা 20টা ওয়ার্ড আমরা দেখে ফেলছি। আমাদের 21 নাম্বার ওয়ার্ড, 21 নম্বরে আসলে দুইটা ওয়ার্ড একসাথে আছে, প্রিডেটর অ্যান্ড প্লে। প্রিডেটর অ্যান্ড প্রে। প্রিডেটর হচ্ছে যে অ্যানিম্যালটা হচ্ছে শিকার করে খায় সেটা হচ্ছে প্রিডেটর, এবং যেটাকে শিকার করে সেটা হচ্ছে প্রে। তো প্রিডেটর প্রে রিলেশনশিপ, এটা অনেক জায়গায় অনেক ক্ষেত্রেই ইউজ হয়, এবং ভোকাবুলারির অনেক ধরনের কোয়েশ্চেনের মধ্যে এই ওয়ার্ডগুলো মাঝে এই দুটো ওয়ার্ড মাঝে মাঝেই আসে। ওকে, ওয়ার্ড নাম্বার 22, এটা ক্রিপিং। এটা অ্যানিম্যালদের মুভমেন্ট বলতে বোঝায় আর কি। ক্রিপিং অ্যাকচুয়ালি আমরা হিউম্যান মুভমেন্ট হিসেবে যদি বলি আর কি, ক্রিপিং হচ্ছে খুব সাবধানতার সাথে এবং নিঃশব্দে হাঁটা আর কি। লাইক এখানে একটা বার্গলারের ছবি দেওয়া আছে, যে হচ্ছে পা টিপে টিপে হেঁটে যাচ্ছে, তো এরকম পা টিপে টিপে নিঃশব্দে সাবধানতার সাথে হাঁটা, এটা হচ্ছে ক্রিপিং। ক্রিপ অ্যাকচুয়ালি একটা প্ল্যান্টের নামও ক্রিপ আছে। এটাকে আমরা যদি কনটেক্সটে ইউজ করতে চাই তাহলে রবার্স উইল অফেন ক্রিপ ইনটু এ হাউস এট নাইট। তো রবাররা মানে শীতল চোর বা বার্গলার্স, এরা হচ্ছে খুব পাটিপে টিপে একটা বাসার মধ্যে ঢুকে আর কি। অথবা টু চেক হার স্লিপিং বেবি, দ্য মাদার উড ক্রিপ ইনটু দ্য রুম বাই tiptoeing on her child's crib. The mother would creep into the room, মা হচ্ছে পা টিপে টিপে রুমে ঢুকবে আর কি। অ্যানিম্যাল মুভমেন্ট নিয়ে আর একটা ওয়ার্ড আছে, স্টক, STALK, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে স্টক। এটা হচ্ছে খুব স্লোলি এবং সিক্রেটলি কোনো একজন পার্সন বা অ্যানিম্যালকে ফলো করা, শিকারের পিছে পিছে যেভাবে নিঃশব্দে এই যে প্রিডেটর যেভাবে শিকারকে ফলো করে আর কি, বা কোনো একটা জায়গায় পেতে থাকে, এটা বোঝাতে স্টকিং ইউজ হয়। সো এরপরে আমাদের ওয়ার্ড নাম্বার 24, অ্যানিম্যাল মুভমেন্ট নিয়ে আর একটা ওয়ার্ড, রিগল। রিগল হচ্ছে টু মুভ অর টুইস্ট ইন কন্টর্টেড অর কনভলিউটেড মোশন, আঁকা বাঁকা হয়ে মুভ করা বা মোচড় দেওয়া এরকম। কারণ ফিশের মুভমেন্টটা যেরকম শরীরটাকে বাঁকাইতে আঁকা বাঁকা করে সামনের দিকে আগাইতে থাকে, এটাকে রিগল বলা যায়। আবার রিগল অন্যান্য মুভমেন্টেও ইউজ করা যেতে পারে। সামটাইমস উই রিগল ইনটু সামথিং অর রিগল আউট অফ সামথিং। কনটেক্সটে যদি আমরা চিন্তা করি, এটা হতে পারে এরকম, দ্য র্যাবিট ওয়াজ এবল টু রিগল ইটস ওয়ে আউট অফ দ্য নেট। নেট জালে আটকা পড়ার পরে র্যাবিট হচ্ছে ওই জাল থেকে বের হয়ে আসতে সমর্থ হয়েছিল। এক্সকিউজ মি। অথবা মালিক ট্রাই টু রিগল ইনটু হিজ টাইট জিন্স। তাকে একজন মালিক খুব টাইট একটা জিন্স সে কিনছে, এবং এটা পরার জন্যে হি হ্যাজ টু রিগল হিজ ওয়ে ইনটু দ্য জিন্স। তো এটা আমাদের 24 নম্বর ওয়ার্ড। আমরা আমাদের সময়ের শেষ দিকে চলে আসছি, এবং বাকি ওয়ার্ডগুলো আমরা খুব তাড়াতাড়ি আসলে দেখে ফেলতে পারবো। এগুলি হচ্ছে অ্যানিম্যালদের গ্রুপকে বোঝানোর জন্য যে ওয়ার্ডগুলো ইউজ করা হয় সেই ধরনের ওয়ার্ডগুলো এখানে লাল বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এগুলি অ্যাকচুয়ালি 25 থেকে 30+ বলতে এখানে যেহেতু আগে অলরেডি 24টা আমরা দেখে ফেলছি, এখানে আরো 7টা ওয়ার্ড আছে, ওই কারণে 30+ লেখা। তো পাখির ঝাঁককে আমরা বলি ফ্লক অফ বার্ডস, মাছের ঝাঁককে বলি স্কুল অফ ফিশ বা শোল অফ ফিশ। এই ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি অ্যানালজি কোয়েশ্চেন যখন আমরা ফেস করি দেখি তখন বেশি ইউজ হয়। এছাড়াও এক্সপ্রেশনগুলি ইউজফুল
অন্যান্য কখনো না কখনো কোনো সেন্টেন্সে আমাদের ইউজ করার জন্য লাগবে। সো দেখে রাখি সবগুলোই। হার্ড অফ ক্যাটল, মানে খেটলের ক্ষেত্রে আমরা গবাদি পশুর পাল এটা বোঝাইতে হার্ড ইউজ করি। প্যাক অফ ডগস, কুকুর বা নেকড়ে এদের দলকে বলা হয় প্যাক। প্রাইড অফ লায়ন্স, সিংহের দল, এটা হচ্ছে প্রাইড। এই প্রাইড গর্ব না, একই বানান যদিও, কিন্তু সিংহের দলকে আমরা বুঝি হচ্ছে প্রাইড অফ লায়ন্স দিয়ে। গ্যাগল অফ গিজ, গুজ থেকে, গুজের প্লুরাল হচ্ছে গিজ। হাঁসের ঝাঁক, রাজহাঁসের ঝাঁককে আমরা বলি গ্যাগল। এবং মৌমাছির ঝাঁককে বা বলি আমরা সোয়ার্ম অফ হানি বিজ বা সোয়ার্ম অফ বিজ। মাছির ঝাঁক এটা হচ্ছে সোয়ার্ম। সো আশা করি সবগুলোই খেয়াল থাকবে। সাথে কোনটার পাল কি এটা বলার জন্য, বোঝার জন্য পাশে আমি ওই অ্যানিমালগুলোর নামও লিখে দিচ্ছি। হোপফুলি এটা হেল্প করবে মনে রাখতে। ফ্লক অফ বার্ডস, স্কুল অফ ফিশ or shoal of fish, herd of cattle, pack of dogs, pride of lions, gaggle of bees, swarm of bees. So that's all for today. এপিসোডটা ভালো লেগে থাকলে, সেশনগুলো ভালো লেগে থাকলে কমেন্ট করবেন বা শেয়ার করবেন। আর একটা এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সামনে আসবো। Till then, goodbye. Till then,